कौन है हम, হু আর উই, কে আমরা। अरे कहना क्या चाहते हो? আমি একজন রণবীর ফ্যান, অলদো আমি তার প্রতি বায়াস না, বাট তার মুভিগুলা মুভিগুলো আমার অনেক ভালো লাগে। ওকে, অ্যান্ড ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট রণবীর মুভি ইজ তামাশা। Oh shit! No! ইটস ইজ মোস্ট আনরেটেড মুভি। আজকের এই ভিডিওতে আমি মুভিটা এক্সপ্লেইন, সেই সাথে রিভিউ দেবো আমার একটু। तो चलिए शुरू करते हैं। তো শুরুতে যদি একটু বেসিক স্টোরিটা বলি, যে কাহিনী শুরু হয় সিমলাতে। একটা ছোট বাচ্চা যে তার স্কুল ফাঁকি দিয়ে স্কুলের টাকা জমিয়ে একটা বৃদ্ধর কাছে গিয়ে কাহিনী শুনতো, দেশ বিদেশের কাহিনী, ভালোবাসার কাহিনী, দর্শনের কাহিনী, আই মিন ট্রাভেলের কাহিনী, দর্শন। এসব করতে করতে তার লাইফ একটা স্টোরির মধ্যে আটকায় যায়। ওকে, সে এই স্টোরিগুলোর মধ্যে বেঁচে থাকে, বা স্টোরিগুলোর মধ্যেই তার লাইফটাকে সে ইমাজিন করতে থাকে। এরকমভাবে সে রিয়েল লাইফ থেকে একটু ডিস্ট্র্যাক্টেড হয়েছে, বাট ইট ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ হিউম্যান ফর্ম। ওকে, মানে সে রিয়েলাইজ করতে থাকে যে আসলে দুনিয়ার নিয়ম যেমনি চলতেছে, এরকমভাবে আসলে দুনিয়া চলে না। আমরা আমাদের লাইফ এরকমভাবে চললে আমরা মিডিওকর ছাড়া কোনো কিছু হইতে পারবো না। ওকে, তারপরে কাহিনী এর থেকে শিফট হয় কোর্সিকাতে, ফ্রান্সের একটা সিটি কর্সিকা, যেখানে আমরা দেখতে পারি রণবীর কাপুর আর দীপিকা পাড়ুকোনের ক্যারেক্টার, যেগুলোর নাম স্টিল আমরা জানি না, এখনো পর্যন্ত জানি না। তারা মিট করার পরে তারা দুইজনেই ট্যুরে আসছে, সোলো ট্রিপ। আসার পরে তারা এখানে তাদের লাইফ খোলামেলাভাবে লিড করার জন্য আসছে, পার্সোনাল লাইফ বা টাইম স্পেন্ড করবে। তখন তারা ডিসাইড করে যে কেউ কাউকে কারো নাম বলবে না, জাস্ট 7 দিনের জন্য তারা আসে, 7 দিন তারা এনজয় করে 7 দিন পরে যেই যার মতন যার পুরোনো লাইফে ফিরে যাবে, এবং কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে খোঁজার ট্রাই করবে না, এরকম। যাই হোক, 7 দিন তারা এনজয় করলো। রণবীর কাপুরের ক্যারেক্টারটা ছিল একটু চাইল্ডিশ, প্লেইশ, আর এই যে বললাম না, সব কিছু সে এনজয় করতে চায়, এবং তার স্টোরি টেলিংয়ের ক্ষমতা বা ছন্দের মাধ্যমে স্টোরি টেলিংয়ের ক্ষমতা অনেক ভালো। সেই সাথে দীপিকা, তার ক্যারেক্টার আর্কটা সেখানে তো ভালো করে দেখানো হয় না, পুরো মুভিতেই তার ক্যারেক্টার আর্ক এত ভালো করে দেখানো হয় নাই। সে জাস্ট অ্যাজ এ আই উড সে একটা সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে ছিল, নট দ্য মেইন অ্যাক্ট্রেস। ওকে, তো সে জাস্ট এনজয় করতে থাকে রণবীরের সেই ক্যারেক্টারটাকে। তো 7 দিন ট্যুরের পরে দীপিকা তাকে না বলে চলে যেতে চায়, বাট সে অনেক ট্রাই করে তার নাম জানার, রণবীরের নাম জানার, বাট সে জানতে পারে না। সে ডিসাইড করে যে যেহেতু তার পাসপোর্ট তার কাছে আছে, সে চলে যেতে চায়, বাট শেষে সে তাকে না বলে যাইতে পারে না। তারপরে তারা বলে মিট করে, ওদের মধ্যে অনেক কিছু হওয়ার পরে দীপিকা চলে যায়, আবার রণবীরও তার রিয়েল লাইফে ফিরে যায়। তারপরে সিন শিফট হয় 4 বছর পরে। এই 4 বছরে রণবীরের কোনো ক্যারেক্টার দেখানো হয়নি, কোনো কিছু দেখানো হয় না, বাট দীপিকার ক্যারেক্টারটাকে আমরা দেখতে পারি যে সে স্টিল ফিল করে যে রণবীর ইজ সামওয়্যার অ্যারাউন্ড হার। যদিও সে কলকাতা থাকে আর রণবীর থাকে দিল্লি, সে এই 4 বছরে তাকে ভুলতে পারে না, কোনো না কোনোভাবে মনে মনে তাকে খোঁজার ট্রাই করে সবসময়। ওকে, তারপর সে একটু ট্র্যাক করতে থাকে যে রণবীরের মতন ক্যারেক্টার, এরকম একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার কই থাকতে পারে, কীভাবে থাকতে পারে। একটু ট্রেস পেয়ে সে কলকাতা যায়, এবং 4 বছর পর তাদের মিট হয়। হ্যাঁ, অ্যাক্সিডেন্টালি বলা যায়, বাট দীপিকা একটু অবসেস ছিল, একটু স্টকার টাইপের কিছু করে তার সাথে দেখা হয়। যাই হোক, দেখা হওয়ার পরে আমরা দেখতে পারি রণবীর কাপুরের ক্যারেক্টারটাকে 4 বছর পর প্রথমবার। হি ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট ম্যান। কর্সিকাতে আমরা যেই রণবীরকে দেখি, এটা সে না। তারপরে জানতে পারি যে রণবীরের ক্যারেক্টারের নাম বেদ, আর দীপিকার ক্যারেক্টারের নাম তারা। ওকে, তো যেটা বলছিলাম যে বেদ কর্সিকাতে যেরকম ছিল, এখন আমরা তাকে তার থেকে একদম কমপ্লিটলি অপোজিট একটা ক্যারেক্টার দেখতে পারি, যেখানে কর্সিকাতে আমরা দেখি যে একটা প্লেফুল একটা ক্যারেক্টার, এনার্জেটিক, যে তার লাইফকে সুন্দর করে এনজয় করতে চায়, এবং মানুষকে হ্যাপি করতে চায়, হ্যাপি করতে পারেও, হাসাইতে পারে মানুষকে। কিন্তু এখানে আমরা দেখতে পারি একটা বোরিং কর্পোরেটের ওয়ার্কার, একটা রোবোটিক লাইফ সে লিড করতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে, এটা বারবার আমাদেরকে দেখানো হয়, ঘুম থেকে উঠে ব্রাশ করে খাওয়া দাওয়া করে অফিসে যায়, অফিস থেকে আসে, শেষ, এখানেই তার লাইফ সীমাবদ্ধ। আস্তে আস্তে আমরা জিনিসটা দেখতে পারি যে তারা একসাথে মিট হওয়ার পরে কিছুদিন ডেট করে, প্রায় 3-4 মাসের মতন। ডেটের মাঝখানে
দীপিকা তাকে যে কারণে পছন্দ করছিল বা যে কারণে তার প্রতি অবসেস ছিল সেটা হলো তার ক্যারেক্টার, যে একটা প্লেফুল একটা মানুষ, একটা বিহেভিয়ার, রণবীরের যে বিহেভিয়ার, যে ক্যারেক্টার, এটা দীপিকার পছন্দ হয়েছিল। বাট এখন সে যাকে ডেট করতেছে, শি ফাইন্ডস আউট দ্যাট এটা সে না। যেই ক্যারেক্টারটাকে, যেই মানুষটাকে সে পছন্দ করছিল বা ভালোবাসছিল, রণবীর এখনের ক্যারেক্টার 4 বছর পরে এটা সেম ক্যারেক্টার না। সে এখন জাস্ট একটা কর্পোরেট ওয়ার্কার, একটা মিডিওকার ইনসান বা মানুষ ছাড়া কোনো কিছুই না। তারপরে বাট রণবীর কাপুর, সে তো তার লাইফে তার তার মতন করে বাঁচতেছে। সে মাঝে মাঝে ফিল করে যে সামথিং ইজ রং, বাট তারপর সে কোনো কিছু চেঞ্জ করে না। সো তার বার্থডের দিন যেহেতু তারা ডেট করতেছে, সব রণবীর তার সব কলিগের সামনে বা বেদ তার সব কলিগের সামনে তারাকে প্রপোজ করে বিয়ের জন্য। বাট তখন তারাও প্রস্তুত হয়ে যায়, কারণ তারা তখন প্রস্তুত হয়ে যায়, কারণ সে এখনো শিওর না, কারণ বেদ ইজ নট দ্য গাই she loved, it was Dawn. অ্যাকচুয়ালি কর্সিকাতে তারা একজনের নিজেদের রূপক নাম বা ক্যারেক্টার দিয়েছিল একটা, তো বেদ ডন চুজ করছিল, নিজেকে ডন হিসেবে পরিচয় দিয়েছিল। সো ইয়া, শি লাইক ডন, নট বেদ। তো সে বলে তারপরে সে একটু সাইডে তাকে ডেকে নিয়ে তারা বেদকে রিজেক্ট করে দেয়, বলে যে ইউ আর নট দ্য গাই আই লাভড, ইউ আর সামওয়ান এলস, ইউ আর এ মিডিওকার পারসন, এরকমভাবে কিছু কথা শোনায় যেটা বেদকে অনেক হার্ট করে। তারপরে তাদের মধ্যে সেপারেশন হয়ে যায়। তারপরে মানে বেদের লাইফটা একটু অন্যরকম হয়ে যায়, সে একটুখানি অগোছালো বা এরকম টাইপের কিছু একটা হয়ে যায়। বাট অগোছালো হইলেও তখন আমরা একটু ফিল করতে পারি যে বেদ অ্যাকচুয়ালি সে তার আসলে যেরকম কর্সিকাতে যেটা ছিল এটাই অ্যাকচুয়াল বেদ ছিল, এটাই অ্যাকচুয়াল, হি ওয়াজ দ্য অ্যাকচুয়াল হিমসেলফ। ওকে, আর কর্পোরেট লাইফে যে সে অ্যাকচুয়ালি এই যে মিডিওকার পারসন। তো সে তার এই যে প্লেফুল যে একটা অ্যাকচুয়াল ফেথ বেরিয়ে আসতে চাইতেছে ব্রেকআপের পরে, কিন্তু পারতেছে না। তারপরে সে একদিন দীপিকার ফ্ল্যাটে যায়, যাওয়ার পরে সেখানে অনেক একটা ঝগড়ার মতন সৃষ্টি হয়, যদিও একতরফা ঝগড়া ছিল, রণবীর তার আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছিল, সে একটু রাফ বিহেভ করতেছিল, এরকম কিছু, সে তার মনের জিনিসটাকে এক্সপ্রেস করতে চাইতেছিল বাট পারতেছিল না, তার এই যে কর্পোরেট লাইফস্টাইলের কারণে, যেখানে সে সবাই তাকে ভালো হিসাবে চিনে, একটা ভালো ক্যারেক্টার ধারণ করছে সে। ওকে, তারপর সিন শিফট হয়, আমরা দেখতে পারি বেদের এখনকার যে লাইফস্টাইল আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট বলতে অ্যাকচুয়ালি ঠিক হয়ে যাচ্ছে। তার অফিসের মধ্যে প্রেজেন্টেশন দেওয়ার সময় মাঝে মাঝে উল্টাপাল্টা ওয়ার্ড ইউজ করে ফেলে। বস তাকে কিছুবার মাফ করে, যেহেতু সে একজন ভালো ওয়ার্কার বা ভালো একজন মানুষ হিসেবে সবাই তাকে চিনে, প্রথম কয়েকবার তাকে মাফ করে। এরকমভাবে আরও অনেক জায়গাতে সে তার অ্যাকচুয়াল রূপ যেটা সেটা বাইর করতে শুরু করে, প্লেফুল হতে থাকে, বিভিন্ন জায়গায় গিয়ে বসে আসর দেয়, আসর দিয়ে কবিতা শোনায়, মানুষকে পড়ে পড়ে কাহিনী শোনায়। তারপর অফিসে বেশি উল্টাপাল্টা করতে করতে তার বস তাকে ছাঁটাই করে দেয়। এই বসের সাথে যেই তার একটা ইন্টারাকশন ছিল লাস্টে, তাকে রিজাইন বা ফায়ার করে দেওয়ার আগে বসের সাথে যে একটা ইন্টারাকশন ছিল তার, ইট ওয়াজ ভেরি ফানি। ওকে, আমার পার্সোনালি এই মুভির এই সিনটা অনেক হিলারিয়াস লাগছে। মানে মুভিটা যদিও বেশি ফানি না, ফানি ক্যারেক্টারগুলো, ফানি সাইডটা বেশি দেখানো হয় নাই, বেশি কমেডিও দেখানো হয় নাই, এই সাইডটা ছিল একটু ফানি অ্যান্ড আই অ্যাকচুয়ালি লাইকড ইট। তার যে এখানে রণবীরের ক্যারেক্টারটার অ্যাক্টিংটা পুরো মুভিতেই গ্রেট ছিল, সবার অ্যাক্টিং ভালো ছিল। এবং এইখানে যে সে তার ক্যারেক্টার শিফট করতেছে, প্রথমে একজন মানে অনেক ধরনের ক্যারেক্টার প্লে করতেছিল বসকে ইমপ্রেস করার জন্য বা বসকে শক করার জন্য। সিকিউরিটি আসার পরে বস সিকিউরিটি গানে বস এসে বলে যে সিকিউরিটি এসে বলে যে ইসে বাহার নিকালো, এরকম প্লেফুলি বসকে টিজ করতেছিল। তারপরে তার বস তাকে চাকরি থেকে আউট করে দেয়। তারপর তার ক্যারেক্টারের একটা নতুন জার্নি শুরু হয়, সে তার বাসায় চলে যায়। এর আগে অনেক কিছু হয় যে সে বিভিন্ন জায়গাতে মজমা বসায় গল্প শোনায় মানুষদের, বাসায় যাওয়ার পরে বাবাকে বলে যে অ্যাকচুয়ালি তার যেই ট্রমাটাইজ একটা রোবোটিক লাইফস্টাইল মেনটেন করার পেছনে সবচেয়ে বড় অবদান বা দোষ ছিল তার বাবা। কারণ ছোটবেলা থেকে সে এরকম ছিল না, কর্পোরেট ওয়ার্কার ছিল না, সে উঠতে চাইতো, সে
গল্প শুনতে চাইতো, সে একটা ড্রিমের মধ্যে ছিল, একটা হ্যাপি একটা লাইফের মধ্যে ছিল। কিন্তু এভারেজ বাবা মা বা সব বাবা মারই চায় ছেলেরা ভালো একটা জব করুক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক। সো বাবার প্রেশারে সে ইঞ্জিনিয়ার হইতে হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি সে এটা না, সেটা পছন্দ করে না, সে ম্যাথে ভালো না, সে কাজে ভালো না, সে এসবে ভালো না, সে যেটাতে ভালো সেটাতে তাকে কেউ সাপোর্ট করছে না। বাসায় যাওয়ার পরে বাবার সাথে একটা কনফ্লিক্ট হয়। তো বলছিলাম না শুরুতে যে সে একটা বুড়ো লোকের কাছে গিয়ে গল্প শুনতো টাকা দিয়ে। সেই লোকটাকে খুঁজে বের করে, সে খুঁজে বের করার পরে তাকে গিয়ে বলে যে বেদ তার লাইফে এতদিন পর্যন্ত যা যা হয়েছে সব কিছু বলার পরে বলে ফিউচারে কি হয়, এখন কি হয়। তখন বুড়ো লোকের সাথে বুড়ো লোক বলে, মানে তাকে একটা ডায়লগ দিয়ে, যেটা আপনার রিলে হয়তো দেখেছেন, যে কাপুরুষ তুই তোর লাইফের এন্ডিং আমারে কেমনে জিজ্ঞাস, তুই নিজের লাইফের এন্ডিং তুই বাইর কর, তুই ডিসাইড কর, হ্যাঁ তুই কি চাস। তখন সে যখন শুনে যে তাকে আজ করা হইতেছে তুই কি চাস, যেটা তার জীবনে তাকে কেউ আজ করে নাই, শোনার পরে সে একটু ইমোশনাল হয়ে যায়, মানে যত টাকা ছিল সব দিয়ে বাইর হয়ে যায়। বাইরে হয়ে আসার পরে বাবার সামনে আসে, এখানে তার বাবা মা দাদি বসেছিল, সবার সামনে বসে সে একটা বলে আমি একটা স্টোরি শুনে গেছি। তারপরে সে স্টোরি শোনানো শুরু করে তার লাইফের রিয়েল স্টোরি, যেখানে সে নিজেকে একটা রোবট এবং তার আর যে ক্যারেক্টার তাকে একটা নর্মাল হিউম্যান হিসেবে দেখাইছে, যেখানে সে একটা রেসি ভাগতেছে। এই মনোলগটা আমি বললে আপনারা ডেপটা ফিল করবেন না। প্রায় 4-5 মিনিট একটা মনোলগ ছিল, যেখানে রণবীর কাপুর একলাই কথা বলে যাচ্ছে তার লাইফ সম্পর্কে, রোবোটিক লাইফ সম্পর্কে, এবং ইট ওয়াজ সামথিং which made the movie so special. স্টিল গুজবাম্প আসতেছে আমার, মাত্র মুভি দেখে শেষ করলাম আমি। আগেও দেখছি বাট আজকে একটু রিওয়াচ দিলাম, বাট কারণ এরকম আর্টিস্টিক মুভি যতবারই দেখেন মন ভরে না। ওকে, তো এই মনোলগটা গ্রেট ছিল। জাস্ট দেখেন এই মনোলগটা, মুভি যদি না দেখেন অ্যাটলিস্ট এই মনোলগটা দেখেন, আপনার চোখ খুলে দেবে। রিয়েল লাইফ সম্পর্কে আমরা যা ভাবি, আমরা যে একটা রোবোটিক আমরা যে একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছি, রেড রেস যাকে বলে, জাস্ট ঘুম থেকে উঠি, পরিবার সামলাই, জব করি, খাবার আনি, খাই, এমনি আমরা মারা যাই। লাইফে আমরা যদি কাহিনী বলতে চাই, কেমনে কাহিনী বলবো, যে আমরা ঘুম থেকে উঠছি, খাওয়া দাওয়া করছি, অফিস করছি, আর সেরকমভাবে আমরা 20 বছর গেছে, তারপরে মারা গেছি, শেষ। আমাদের লাইফে আর কোনো কাহিনী নেই। অ্যাকচুয়ালি উই আর নট লাইক দ্যাট। আমাদের প্রত্যেকের একটা দিক আছে, সবাই নিজেদের সাইডটা এক্সপ্লোর করা উচিত। তো এমন এত বড় মনোলগের শেষে তার বাবা ইমপ্রেস হয়ে যায়, তারপর তাকে বলে যা ইচ্ছা তা কর। তারপরে সে তার একটা নাটক কোম্পানি খোলে, যেখানে সে তার নিজের ট্যালেন্ট, যেটা সবগুলো ট্যালেন্ট এক্সপ্রেস করে। একটা অটোওয়ালা ছিল, সেই অটোওয়ালাটা আপনার মুভি দেখলে বুঝবেন শেষে কোনটা, তাকেও হায়ার করে, এবং সে তার লাইফে যা চাইছিল তা করতে শুরু করে, তার নিজের নাটক কোম্পানি উইচ বিকেম সো সাকসেসফুল। মানে এরকমভাবেই মুভিটা শেষ হয় আর কি। সো মুভি সম্পর্কে আমার পার্সোনাল যদি ওপিনিয়ন দেয়, রণবীর কাপুরের অনেকগুলো মুভি আছে যেগুলো মানে আমার কাছে অনেক ভালো লাগে, আন্ডাররেটেড, বাট ইচ মুভি গিভস আস এ লেসন। ওকে, প্রত্যেকটা মুভিতে আমরা একটা লেসন পাই রণবীর কাপুরের মুভি থেকে, স্পেশালি রণবীর কাপুরের মুভি থেকে। যাই হোক, এই মুভিটার মধ্যে আমি যেটা বলবো, যে একটা কনফ্লিক্টের সময় আসে যখন আমরা মনে করি রণবীরকে অনেক বেচারা মনে হয়, দীপিকাকে একটু খারাপ মনে হয়, বাট অ্যাকচুয়ালি আমার মতে দীপিকার ক্যারেক্টার ওয়াজ রাইট ফ্রম দ্য ভেরি বিগিনিং। তার তো কোনো দোষ নেই এখানে, সে ভালোবাসছে একজনকে, একটা ক্যারেক্টারে। মানুষ তো আর মানুষ ক্যারেক্টার দেখেই তো পছন্দ করে, বা এরকম কীরকম পার্টনার আপনি খুঁজেন, কারণ আপনার কাছে অর্ডিনারি বা মিডিওকার অপশন আপনার কাছে অভাব নেই। সারা দুনিয়াতে সবাই বেশিরভাগই মিডিওকার, তো আপনি এখান থেকে একজনকে চুজ করতে পারেন। তো বেদের মধ্যে স্পেশাল কী আছে যার কারণে তাকে চুজ করা হবে, রাইট? তার কোনো দোষ নাই। সে বলতেছে, সে সবসময় কন্টিনিউয়াসলি বেদকে বলে গেছে যে এটা তুমি না, এই কর্পোরেট লাইফে যে জব করে, কর্পোরেট ওয়ার্কার, সেলসম্যান, সে তুমি না, তুমি সেটা যেটা কর্সিকাতে ছিলাম। প্রথমে তো বেদ সেটা মেনেও মানে নাই, বাট মানতে চায় না অ্যাকচুয়ালি। তো মুভি দেখলে বুঝবেন, ইফ ইউ হ্যাভ সাম আইডিয়া অ্যাবাউট রিয়েল লাইফ, দ্যাট Tara's character was right from the very beginning. She was not a villain, she was not a culprit. She was the person who made his life, Ved's life, work out. সে বেদকে সঠিক দিশা দেখায়, পথ দেখায় যে কীভাবে অ্যাকচুয়ালি আমরা লাইফ লিড করা উচিত। আমার পার্সোনাল ওপিনিয়ন যে এটা আমরা যখন দেখি, আমি যতবার দেখি ততবারই আমার নিজের হোল এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন
উঠে যায়। ওকে, আর অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেল খুলছি আমি এই মুভি দেখার পরে। যখন এই মুভিটা দেখি তখন আমার মাথায় ছিল যে অ্যাকচুয়ালি আমি মুভি দেখতে পছন্দ করি, ঘুরতে পছন্দ করি, এসব করতে পছন্দ করি। সো আমি কেন, আমার রিয়েল লাইফ চলুক, কিন্তু আমার প্যাশন যেটা, আমার যেটা ভালো লাগে সেটা আমি চালায়া যাই সাথে সাথে। নো ম্যাটার এই চ্যানেলে সাবস্ক্রাইবার কতটা থাকবে, এই ভিডিওতে ভিউ কতটা উঠবে, কোনো ম্যাটার করে না, কিন্তু আমি মন খুলে কথা বলতে পারতেছি, 2-3 জন লোক হইলেও দেখতেছে। ইটস এনাফ ফর মি। I don't want to earn money. I just want to express myself, my thoughts. Yeah, this movie works like my personal motivation, all in all. And this is the closest movie to my heart. Okay. আর আসলে এই মুভিটা কথা বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাই। I don't know why. So এটাই বলবো যে we all should do what we want. ওকে, মুভিতে একটা সিগনেচার একটা ছিল, আগার তুম সাথ হো, যে মুভির গানের যে সিনটা ছিল সেটাতে এক্সপ্লেনেশন দেখছিলাম যে রণবীরের ক্যারেক্টার ছিল হলো ব্রেন, আর দীপিকার ছিল হলো হার্ট। ওকে, তাই সে লাল কাপড় পরেছিল এবং ভেদ বাদামি কাপড় পরেছিল, মানে ব্রেনের যে কালার সেই কালার কাপড় পরেছিল। এটা ইঙ্গিত দেয় যে বেদ তার আসলে ব্রেনের কথা শুনতেছে। ব্রেন আমাদেরকে সবসময় ইনস্ট্রাকশন দেয় যেটা আমাদের ফিউচারের জন্য ভালো, যেটা আমাদের মানে কি বলবো, যেটা আমাদেরকে রোবট বানায় রাখতে চায়। কিন্তু আমাদের মন বলে যেটা অ্যাকচুয়ালি যেটা আমরা করতে চাই কিন্তু সমাজের চাপে করতে পারি না। সমাজের চাপে কি আমরা আমাদের লাইফ গ্রহণ করে দেব? শুড বি? আই ডোন্ট থিঙ্ক সো। লাইফ একটা, বারবার জন্ম হবে না আমাদের লাইফ, আমাদের ডাইরেকশন, আমাদের ইচ্ছা। ফাক এভরিওয়ান, যা ভাল লাগে তা করো, নট এনিথিং এলস। আই লাভ তামাশা। যারা এখনো তামাশা দেখো নাই, আই উড রেকমেন্ড তামাশা দেখো। তামাশা। I'm not a movie critic. I'm not a reviewer. আমি জাস্ট মুভি দেখি, আমার মনের মধ্যে যা আছে শেয়ার করি। এটা আমার পার্সোনাল অ্যালবাম হয়ে থাকবে। আমি মনের কথা এক্সপ্রেস করতে পারলাম, ভালো লাগতেছে, দ্যাটস ইট। 2 জন দেখলে 2 জনই দেখলো, 3 জন দেখলে 3 জন দেখলো। I don't care. It's my passion. আর প্যাশন যা তা যদি করতে পারি তাহলে এর থেকে খুশি, এর থেকে আনন্দের কিচ্ছু নাই। নাথিং। Stay tuned and subscribe to Raj and Decoded for more movie explanations, movie reviews.